তখন আপনারা জানেন যে এনসিপি এবং জামায়াতে ইসলামী পক্ষ থেকে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য কত ধরনের অজুহাত ছিল। তো আপনার কি মনে হয় যে সবগুলোই শতপ্রণোদিত হয়ে রাষ্ট্রপতি করেছেন? তারেক রহমান সাহেব কি বলবে যে আমি নাতে হামানে নাতে দিতে না, না, বলছি? আসলে তারা কি চেয়েছিল? এই খবরটা যে খবরটা দিয়ে আমি ইন্ট্রো করেছি সেই খবরটা সম্পর্কে তার কাছ থেকে একটু জানিয়ে আসতে চাই। মঞ্জু আলম পান্না, কি দেখছেন জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট অধ্যাদেশ, সংবিধান সংস্কার পরিষদ এর শপথ, এই তিনটা বিষয় আজকে সামনে এসেছে। হাইকোর্টের রায়, হাইকোর্টের রুল বলেছেন এটা কেন অবৈধ নয়, এভাবে রুল জারি করেছেন। আপনি ভবিষ্যৎ কি দেখছেন? আপনি তো আমাকে মার পেছে ফেলে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে। যেহেতু একজন বিজ্ঞ আইনজীবী রয়েছেন, তাকে না দিয়ে প্রথমে ফ্লোর আমাকে দিয়েছেন। যাই হোক, বুঝতে পারছি কোনো ধরনের আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়ে আছে রাজাকে ভাইয়ের সঙ্গে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে শুনুন, যেহেতু আদালতের বিষয়, বেশি কিছু না বলাই ভালো। আবার বলতে গেলে আদালত কন্ট্রোলের মধ্যে পড়ে যাব। বিষয়টা হচ্ছে কি যে এরকম কিছু একটা আসবে, রুল জারি করা হবে, এতে আমাদের আগে থেকে অনুমেয় ছিল। মানে আহ, কেন অনুমোদিত ছিল? না, আদালতে শুনুন, যে কোনো একটা নির্দেশনা যদি আসতো, সে বৈধ হোক অবৈধ হোক, যে কোনো একটা রায় যদি আসতো, তাতে বাংলাদেশ এই মুহূর্তে আরও একটি সাংঘর্ষিক অবস্থায় চলে যেত। বিষয়টা হচ্ছে যে 12 তারিখে সংসদ অধিবেশন বসছে এবং এই জুলাই সনদ বলি কিংবা গণভোট বলি, জুলাই সংস্কার পরিষদ বলি, সবই পার্লামেন্টের মাধ্যমে নির্ধারণ হবে। আর জুলাই সনদের যে কথা যেটি বলছেন বা আমরা যেটি জানি, সেটি কতিপয় সব সব রাজনৈতিক দল কিন্তু এতে মানে সাইন করেনি। হয়তো অধিকাংশ রাজনৈতিক দল এটাতে সিগনেচার করেছে সিগনেচার করে, অধিকাংশ দল। অধিকাংশ রাজনৈতিক দল। এখন তো সবাই করেছে, এনসিপি সহ। না, সবাই করেনি, যেমন সিপিবি করেনি। আচ্ছা, সিপিবি। তো আহ, তারা একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছে, কিন্তু জুলাই সনদে যেই বিষয়গুলো এসেছে, নানান বিষয় এসেছে। তো তো এর মধ্যে বিএনপির কোথাও কোথাও আপত্তি ছিল। হয়তো তারা টাইমটা পাস করার জন্য, যে কোনোভাবে নির্বাচনটি আদায় করার জন্য তারা বলেছে হ্যাঁ হ্যাঁ। তখন আপনারা জানেন যে এনসিপি এবং জামায়াতে ইসলামী পক্ষ থেকে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য কত ধরনের অজুহাত ছিল। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপর আবার জুলাই সনদ করতে হবে। জুলাই সনদ করলে তার আইনি ভিত্তি কী হবে, আইনগত ভিত্তিটা দরকার। আইনজ্ঞ নিয়ে ঐকমত্য কমিশন বসলো, ডক্টর আলী রিয়াজ বসলেন, তাদের কাছ থেকে লম্বা লম্বা আইনি ব্যাখ্যা নিলেন কীভাবে এর আইনি ভিত্তি দেওয়া যেতে পারে। প্রথমে তো বলা হলোই যে হ্যাঁ, এটির আইনি ভিত্তি দেওয়া হচ্ছে, কিন্তু আইনি ভিত্তি আমরা পরবর্তী দেখলাম না। এর পরবর্তীতে গণভোটে হ্যাঁ হলে কী হবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের। আচ্ছা, জয়নুল, আপনি আমাকে বলুন যে এইগুলো নিয়ে আমাদের সংশয় কেন? একবারে ডে ওয়ান থেকে বলে আসছি যে এই সংস্কার প্রস্তাব, এটা স্রেফ একটা খেলা। কি খেলা? টাইমটা পাস করার জন্য। আপনি যে বলেন যে আপনার কথার যুক্তি কী বা প্রমাণটা কী? প্রমাণ হচ্ছে এই যে এই 18 মাসে কোনো সংস্কার হয়নি। ইচ্ছা করলে অনেক কিছুই করা যেত না? করা যেত তো? আমি তো দেখি না কোনো ধরনের কোনো সংস্কার হয়েছে। সংস্কার তো আপনাকে দলিল দস্তাবেজ করে, মানে সিগনেচার, স্বাক্ষর ইত্যাদি ইত্যাদি করে ঢাকঢোল পিটিয়ে করতে হবে এমন কোনো কথা নাই, তাই না? তো সংস্কার করার বিন্দুমাত্র ইচ্ছা এই সরকারের ছিল না, বা এই সরকারের পেছনে যারা ছিল তাদের ছিল না। স্রেফ নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য এগুলো করা হয়েছে। এখন আদালতের কথা যেটি বললেন, সেটি হচ্ছে যে আদালত ওই রিস্কটা নেয়নি। আমি জানি না এই কথাগুলো বলাতে কোন ধরনের মানে আদালত অবমাননার মধ্যে পড়বে কিনা। আদালত খুব মানে সুচিন্তিত একটা ডিসিশনই আমাদের সামনে থ্রো করেছে, যে রুল জারি করেছে। রুল জারি করেছে কতদিনের? 4 সপ্তাহের। ধরে নিলাম যে 2 সপ্তাহেরও করতো, তাতে কি হতো? 12 তারিখে সংসদ অধিবেশন বসছে। ওই সংসদ অধিবেশনে নির্ধারণ হবে যে গণভোটের পক্ষে বিএনপি আছে কি না, অথবা হ্যাঁ ভোট জয়যুক্ত করার মাধ্যমে যেসব আদেশ আইনে পরিণত হওয়ার কথা, অধ্যাদেশ, সেগুলো তারা করতে চায় কিনা। বিএনপির যেহেতু অনেক ক্ষেত্রে আপত্তি ছিল, আমি আবারও সে প্রথম কথা চলে আসি, সেই সব জায়গাগুলো তারা টাচ করবে না, তারা করবে না। তাদের ব্রুট মেজরিটি রয়েছে, তারা ওগুলো করবে না। স্রেফ আপনি লিখে রাখুন, ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা তো শপথ নেয়নি, এবং এটি সংবিধান কোথাও লেখাও নেই সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কোনো কিছু গঠিত হতে পারে। অতএব তারা এই লাইনে যায়নি, প্রথমে শপথ নেয়নি, পরবর্তীতে গেছে। এবং জামাত এবং এনসিপি বরং শপথ নিয়ে
প্যাচটা আরো বেশি লাগিয়ে দিয়েছে। অতএব আদালত যে রায়টি দিয়েছে, কিরকম প্যাচটা? প্যাচ এই যে তারা দুটি বিষয়ে ওথ নিয়েছে, দুটি বিষয়ে ওথ নেওয়ার বিষয়টি সংবিধানে কোথায় আছে? কোথাও নেই। এই নির্বাচন তো সংবিধান মেনে হয়েছে। তো প্রধান নির্বাচন কমিশনার কি এগুলো বুঝতেন না, বা নির্বাচন কমিশন বুঝতেন না এগুলো? বুঝতেন যেদিকে পাল্লা ভারী, তাদেরকে ফাঁদে তারা ফেলেছে। হ্যাঁ, আমাদের এই যে গত 4-5টা নির্বাচন কমিশন তো সব ওই কাজগুলোই করেছে। হ্যাঁ, এই দেখবেন যে আওয়াল কমিশন কিংবা শামসুল হুদা কমিশন কিংবা রকিব হুদা কমিশন সম্পর্কে এখন যত কথা আমরা বলছি, যত অভিযোগ জানাচ্ছি, এই বিএনপি থাকতে থাকতে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিনোদনের কথা উঠাবে। দুদকের কমিশনারকে পদত্যাগ করতে হয়েছে না? আচ্ছা, কমিশনারদের মানে দুদকের কে চেয়ারম্যান এবং কমিশনার, তিনজন। এর আগে আরো অনেকে পদত্যাগ করেছেন, যেটা আমরা দেখেছিলাম 5 আগস্টের পর পর একে একে সব পদত্যাগ করছেন বিভিন্ন সংস্থার, স্বায়ত্তশাসিত বা সরকারি সংস্থার। ঠিক বিএনপি আসার সঙ্গে সঙ্গে অনেকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করছে, আবার অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। মেয়াদ থাকা স্বেচ্ছায় তো না, সত্ত্বেও- মেয়াদ থাকা হ্যাঁ, সত্ত্বেও? স্বেচ্ছায় তো না, উপরের চাপে আদিষ্ট হয়ে তারা পদত্যাগ করছে, এগুলো তো আমরা বুঝি। জি, দুদকের বিষয়টা নেমে আসবো। হ্যাঁ, যদি এই জায়গায় যদি বলেন যে আসলে ওই সময়টা যেন অন্তর্বর্তী সরকার যে পিরিয়ডটা, ওই পিরিয়ডটা তো পার্লামেন্ট ছিল না, তাহলে এইসব বিষয়গুলো সিদ্ধান্তটা কারা নিত? 133টা অধ্যাদেশ জারি হয়েছে। জি। 133টার মধ্যে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন সাহেব আমাদের রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে তো অনেক কিছু হয়েছে। তিনি কোন প্রক্রিয়া সিগনেচার দিয়েছেন এটা আপনিও জানেন, আমিও জানি। কোন ধরনের চাপ তাপের মধ্যে থেকে তাকে দিতে হয়েছে। সো এইগুলো না পুরনো হিসাব, মানে পুরনো কথা আবার নতুন করে বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে। তো আপনার কি মনে হয় যে সবগুলোই শতপ্রণোদিত হয়ে রাষ্ট্রপতি করেছেন? রাষ্ট্রপতির কোনো ক্ষমতা ছিল না। আর এই 18 মাস তো কোনো ক্ষমতাই ছিল না। এর আগে যে সাংবিধানিক একটু মান সম্মান ছিল, এই 18 মাস তার বিন্দুমাত্র ছিল না। অর্থাৎ এক ধরনের অস্ত্রের মুখে তাকে করতে হয়েছে সবকিছু। সো এই অধ্যাদেশ কিভাবে হয়েছে না হয়েছে এটা রাজ্যকে বিভাগ জানে, আপনিও জানেন, আমিও জানি। উপরে যা বলা হচ্ছে সব ফর্মাল কথাবার্তা, এছাড়া আর কিছু এই না। ধন্যবাদ আপনাকে অবহেনা রাজ্জাকি। যদি আপনি কি দেখছেন আসলে গণভোট, জুলাই বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল, এবং সেই সাথে জামায়াত ও এনসিপি নিজেরা ফাঁদে পড়েছে এমন একটি বিষয় আসছে উঠে, যে একই দিনে সংসদ হিসেবে শপথ, আবার যে সংবিধান সংস্কার পরিষদেও শপথ নিয়ে এটা জামায়াত এনসিপিকে ফাঁদে ফেলা হয়েছে কিনা, বা প্রধান নির্বাচন কমিশনের বিষয়টাকে জানতেন না, দুটো বিষয় যদি একটু জানতে চাই। আপনি ফাদের প্রশ্ন যদি নিয়ে আসেন, একটা রাজনৈতিক দল যখন 2/3 মেজরিটি পেয়ে যায় তখন কাউকে আর লাগে না তার জন্যে। তো না লাগলে কি হবে? না লাগলে ওরা সব উপযাজক থাকবে, তাতে তো দরকার নেই আমার কোনো কারণে। তা কোনো কারণে যদি দরকার না থাকে তাহলে 2/3 মেজরিটি যে পাইছে তারা যখন যেটা সিদ্ধান্ত নিবে সেটা তাদেরকে ছাড়াই জয়যুক্ত হয়ে যাবে। সুতরাং এটা একটা চাপ, একটা আলাদা বিষয়। কিন্তু যে বিষয়টার অবতারণা হইল এখানে, এই যে আজকের যে হাইকোর্টের রুল নিয়ে, আপনি বিষয়গুলো লক্ষ্য করেন। কি বিষয় নিয়ে গেছি? সংস্কার নিয়ে যখন ঐক্যমত্য কমিশন 8 মাস দৌড়াদৌড়ি করলো, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হইল। আমরা যদিও উল্টাভাবে বলে দিই ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব কোনো সাবজেক্টই না। রাজনৈতিক দল যদি ঐক্যমত্যে আসতে পারতো, আমার ইউনূস সাহেবকে লাগে না যে আমরা ঐক্যমত্য হয়েছি, আপনি নির্বাচন দিয়ে চলে যান। রাজনৈতিক দল ঐক্যমত্য হইতে পারে নাই। এইভাবে 8টা মাস কিন্তু পার করছে। 8 মাস পার করার পর একটা পর্যায়ে আসলো গণভোটের প্রস্তাব। এই গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির থেকে আসছে, এবং গণভোটের প্রস্তাব আসার পর আবার জামাত অন্য দাবি করলো যে গণভোটটা আগে করবেন নির্বাচনের। বিএনপি বলল নির্বাচন এবং গণভোট একই দিনে। তাহলে দেখেন বিষয়টা কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে কিভাবে, ধাপে ধাপে কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে। এবং তারা কিন্তু রাজনৈতিক দল মানে সমস্ত জনগণের পক্ষে, বিভিন্ন রাজনৈতিক দলের, যার দল ছাড়া যে লোক তার ওপিনিয়ন তো আমি দিতেছি, পান্না ভাই দিতেছি, এটা হু কেয়ার্স। বাট আমি যদি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু ধাপে ধাপে এগুচ্ছে এটা নিয়ে। আসলো গণভোটে, তারপরে নির্ধারণ কখন হবে, সেখানে বিএনপি প্রিভিলেজ পাইল কি সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। এগুলো কিন্তু মেনে আসা, তারা মেনে আসছে। এবং গণভোট যখন হইল চলমান বা সামনে আসছে, ঠিক তখন কিন্তু আজকের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু বলছেন যে দানের শীষে যেভাবে ভোট দিবেন, গণভোটেতে হাতে সেভাবে ভোট দিবেন। তার মানে একসেপ্ট হয়ে আসতেছে।
এবং গণভোট বিজয়ী হোক সেটা উনি চাচ্ছেন। চাচ্ছেন না, চাইনি। আর সেটা আমি জানি না, উনি বলছেন যেটা ওই আর কি, আপনি ফরমাল কথাবার্তা ধরছেন। নো, আমি কেন, আমি যেটা শুনছি আপনি যেটা আপনি দেখে আপনি বাস্তবতার জায়গা থেকে বিশ্লেষণ করুন। আমি বাস্তবতা কি আপনি তো ফরমাল কথাবার্তা বলছেন। তারেক রহমান সাহেব কি বলবে যে আমি নাতে হামানে নাতে দিতে না, না, বলছি? আসলে তারা কি চেয়েছিল সেটা আমার কি জানা চেয়েছিল? দরকার। না, না, কেন বলবেন না, বাস্তবতার জায়গা থেকে আমি তো আই বলবেন। ক্যানট রিড দ্য মাইন্ড। আমি তো সাদা চোখে যেটা দেখি, উনি বলছেন যে হ্যাঁ হাতে ভোট দিবেন এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এবং এই হ্যাঁ যখন জয়যুক্ত হয়ে গেল, তারপরে প্রশ্ন আসলো রাষ্ট্রপতি কোন আইনে, রাষ্ট্রপতি একটা আইন দিছে যে আইনের আলোকে এই দুইটা নির্বাচন হবে, সেই আইন দুইটাকে আজকে চ্যালেঞ্জ করছে। আচ্ছা আসেন, সেই আইন দুইটা যাই হোক, সবাই আমরা জানি আইন দুইটাকেই তো চ্যালেঞ্জ করছে যে সংবিধান বহির্ভূত উনি দিতে পারেন না।